আজকে আমরা প্রথমেই এই আইন রিলেটেড দেখাশোনার একটু চেষ্টা করি, এর পরবর্তীতে আর কি কি আইন আছে সেটাও আমরা দেখব। তো বন্ধুরা দেখেন, ভূমি বিষয়ক অনেক আইন আছে, তার মধ্যে 2023 সালে বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন নিয়ে আসা হয়েছে যেটা আমাদের জন্য জানা দরকার। তো যেহেতু আইনগুলা বাংলাতে, তো আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি যে কোনো একটা আইন কিভাবে পড়তে হয় এর সামান্য জ্ঞানটা আপনার থাকে, যেহেতু সহজ বাংলায় দেওয়া আছে আমাদের জন্য বোঝা অতটা কঠিন হবে না। তো গুরুত্বপূর্ণ তিনটা আইনের মধ্যে একটা হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। মূলত বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা ফৌজদারি আইন, ক্রিমিনাল আইন। এর পাশাপাশি আমাদের ভূমি সংস্কার আইন, এর পাশাপাশি ভূমি উন্নয়ন কর আইন। তো এই তিনটা থেকে আমরা মোটামুটি যদি বলি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে আসে। তো প্রথমেই যদি আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিষয়বস্তুটা দেখি, আইনের ভিতরে না গিয়ে, যে এই আইনের অধীনে আমরা কোথায় কিভাবে মামলাটা দায়ের করব। তো আমরা দেখি যে এই আইনের মধ্যে আমাদেরকে বলে যে যেভাবে আমরা থানায় গিয়ে মামলা দায়ের করি বিভিন্ন প্রকার অপরাধের, ভূমি বিষয়ক যদি আমাদের কোনো প্রতারণা ঘটে, জালিয়াতি ঘটে, আমরা থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবো, অথবা আমরা ফৌজদারি আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েও মামলা দায়ের করতে পারবো। তার মানে এই আইনের মধ্যে এমন কিছু অপরাধ আছে যেগুলোর জন্য আমরা ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবো। পাশাপাশি কিছু অপরাধ আছে যেগুলোর জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে, যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, তার কাছে মামলা দায়ের করতে পারবো। আর এই আইনটার মধ্যে আরেকটা হচ্ছে সরকারি বিভিন্ন প্রকার জমি বা সরকারি সম্পত্তি দেখাশোনা রিলেটেড জেলা প্রশাসক নিজে কিছু পদক্ষেপ নিতে পারে। আর হচ্ছে সামান্য বিচার প্রক্রিয়া, কিভাবে বিচার হবে না হবে, এই রিলেটেড জিনিসগুলো আমরা পাবো। তাহলে আমরা এই নতুন আইনে দুইটা রিলেটেড আমরা কোথায় যেতে পারবো, আমরা থানায় মামলা দায়ের করতে পারবো। একটা হচ্ছে আমাদের ভূমি বিষয়ক যদি কোনো প্রতারণা হয়। এখন এই ভূমি বিষয়ক প্রতারণা কি, এটা আমরা দেখবো আইনের মধ্যে আমাদের 6-7টা জিনিস বলা আছে যে এই জিনিসগুলা করলে এটা হচ্ছে ভূমি বিষয়ক প্রতারণা। আর আমাদের 5 নম্বরে বলা হচ্ছে যে এই জিনিসগুলো করলে এটা ভূমি বিষয়ক জালিয়াতি। তাহলে ভূমি প্রতারণা এবং হচ্ছে ভূমি জালিয়াতি, এই দুইটা অপরাধের জন্য আমরা থানায় মামলা দায়ের করতে পারবো এবং আমাদের ফৌজদারি মামলা চলবে। আর পূর্বের মতো কাউকে আপনি সম্পত্তি থেকে বেদখল করার যদি হুমকি দেন, অথবা অলরেডি যদি আপনি সম্পত্তি থেকে বেদখল হয়ে যান, আপনি আদেশ দেওয়ার পরেও যদি সম্পত্তি দখলে না দেন, কারো যদি সীমানা, কারো ফসল, এই সমস্ত জিনিস যদি আপনি ক্ষতি সাধন করেন, তখন আমরা কি করব, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলাটা দায়ের করব। তো এই দুটাই মূলত আমাদের এখানে। আর জেলা প্রশাসক নিজে থেকে নিজে সরকারি সম্পত্তি যদি কেউ দখল করে, সরকারি সম্পত্তি যদি কেউ ভরাট করে, শ্রেণী পরিবর্তন করে, কোনো জমির উপরিভাগের মাটি যদি কর্তন করে, তাহলে এই কাজগুলা জেলা প্রশাসক নিজে থেকে নিজে কি করতে পারে, অ্যাকশনে নিতে পারে। তো আইনের ভিতরে যাওয়ার আগে, যেহেতু আমরা আইন রিলেটেড পড়তেছি, কয়েকটা শব্দ আমরা জানবো, বাংলায় পড়লে আপনি বুঝতে পারবেন। দেখবেন যে আমাদের বলা আছে যে এই আইনের অধীনে মামলাগুলো আমলযোগ্য। নর্মালি ইংরেজিতে বলে যে কগনিজেবল, এর মানেটা হচ্ছে আমলযোগ্য হইলে আমরা পুলিশ থানায় গিয়ে মামলা দায়ের করতে পারি, এফআইআর দায়ের করতে পারি। আমলযোগ্য যদি না হয় তাহলে ওই মামলা পুলিশ থানায় করা যায় না, ওগুলো আদালতে গিয়ে করতে হয়। তাহলে আমরা এই আইনের অধীনে মামলাগুলা হইলে কেমন হবে, আসামি জামিন পাবে কি পাবে না। তো বলতেছে যে কেউ যদি ভূমি প্রতারণা করে, কেউ যদি ভূমি জালিয়াতি করে, এই দুইটা অপরাধে হচ্ছে জামিন অযোগ্য, মানে মামলা হইলে জেল খাটতেই হবে, একদিন হইলেও খাটতে হবে। আর বাকি অন্য যত কিছু আমরা পড়বো ওগুলা হচ্ছে আমাদের জামিনযোগ্য, যে জামিন পেয়ে যাবেন খুব সহজেই। আর এখানে বলতেছে যে একটা মামলা দায়ের হইলে 180 দিনের মধ্যে মামলাটা সমাপ্ত করার একটা বিধান দেওয়া আছে। আর মামলাগুলো আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তিটা হবে। তারপরে দিয়ে আবার বলতেছে যে এত সবাই কি আর জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে, যাবে তো না। তো আমরা যেমন মোবাইল কোর্টে বিচার দেখি, দেখবেন যে বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য। তো সরকার যদি চায় তাহলে কি করতে পারে, এই 4টা ধারা ব্যতীত বাকি সকল অপরাধকে মোবাইল কোর্টের অধীনে সরকার গেজেট করে যদি আনে, তাহলে ওই যে মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালতেও এই অপরাধগুলোর বিচার হইতে পারে। তবে শুধু 4টা অপরাধের বিচারের ক্ষেত্রে মামলা করতে হবে। একটা হচ্ছে ওই যে ভূমি প্রতারণা, ভূমি জালিয়াতি,
আর কোনো আদেশ দেওয়ার পর অমান্য করলে তার শাস্তি। আর একটা যেটা হচ্ছে এই যে 17 নম্বরে, যদি আপনার শাস্তি একাধিক হয়, তো এইগুলার ক্ষেত্রে মোবাইল কোড হবে না। বাকি সকল অপরাধের ক্ষেত্রে সরকার যদি চায় মোবাইল কোডকে এই ক্ষমতাটা দিতে পারে। তাহলে আমরা আইনের ভিতরে না গিয়ে অন্তত এতটুকু ধারণা পাইলাম যে আইনটা আমরা পড়ব, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইনের কিছু মামলা আমরা পুলিশ থানায় করতে পারবো, কিছু মামলা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে। তো এখন আমরা আইনটাকে বাংলায় থাকলেও আরো সহজ করে দেখার চেষ্টা করি, যে কিভাবে অলরেডি আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, আশা করি সেখান থেকে আপনারা পাওয়ার কথা। জাস্ট একটু যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের ভূমি ব্যবস্থাটা ছিল এইটা, হচ্ছে টোটাল আইনটা যেটা আমরা অলরেডি আপনাদের ওখানে দিয়ে দিয়েছি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। তো এই আগে জাস্ট আমরা যে কোনো একটা বাংলা আইনকে কিভাবে পড়বেন এইটার একটু সামান্য একটু ধারণা দেই, তাইলে আপনার কাছেও মনে হবে যে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আইনের মধ্যে। তো দেখেন, যে কোনো আইন কেন তৈরি করা হয় সংক্ষেপে তারা এখানে, যে কোনো আইনের ক্ষেত্রে বাংলা হোক বা ইংরেজি হোক, সংক্ষেপে তারা ধারণা দেয় যে আইনটা আমরা কেন তৈরি করতেছি, মানে কি উদ্দেশ্যে আইনটা তৈরি করা হচ্ছে। তো এখানে একটু সামান্য ধারণা দেওয়া হয়েছে যে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বা নাগরিকের স্বীয় মালিকানাধীন জমির যে দখল এবং প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আইনটা তৈরি করা হয়। আর প্রতিটা আইনের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হয়, যেমন ধরেন যে আমরা দলিল বলতে কি বুঝবো, খতিয়ান বলতে কি বুঝবো, এগুলা হচ্ছে এক একটা আইনের ক্ষেত্রে এক এক রকম ভাবে বুঝতে হবে ওই আইনে যদি লেখা থাকে। এই জন্য ধরেন যে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে কাকে চিনবো, জেলা প্রশাসক কাকে বলে, এইরকম ডেফিনেশন দেওয়া থাকে যাতে একটা শব্দ কমন শব্দ না হয়। যেমন ধরেন যে দলিল কাকে বলে, এখন নর্মালি আমরা কি জানি যে এটা সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা কি করি, একটা দলিল রেজিস্ট্রেশন করি, সেটাই দলিল। কিন্তু এই ডেফিনেশনে বলে যে না, দলিল মানে একদম সবকিছু। ধরেন যে আপনার বায়না দলিল, রসিদ, আমোক্তারনামা, যে কোনো নকশা, যে কোনো হাত নকশা, খতিয়ান, ডিসিআর, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, এনওসি, এফিডেভিট, মানে দলিল বলতে আর কিছু বাদ রাখে নাই। তো এই জন্য আমরা যে বলি দলিল যার জমি তার, এখন দলিল বলতে কি বোঝায় আপনি যদি সেটা বুঝেন, আপনি বলবেন যে আইনটা তৈরি করে তো কোনো লাভ হইল না। আমরা যে বলি যে দলিল যার জমি তার, এখন দলিল মানে কি, এখানে দেখেন দলিল মানে সবকিছু। তো এই জন্য যে কোনো আইন যখন আমরা পড়বো, আগে যদি আমাদের কোনো কনফিউশন হয় ওই ডেফিনেশনটা একটু দেখবো যে এই শব্দ দ্বারা এই আইনে কি বোঝায়। তো এইরকম অনেক কিছু আমাদের, যে ভূমি বলতে কি বুঝবো, সরকারি জমি বলতে কি বুঝবো, এই রকম জিনিসগুলো দেওয়া আছে। এবং তারপরে বলছে যদি অন্য কোনো শব্দ নিয়ে বিরোধ হয়, এখানে নির্দিষ্ট কিছু আইনে দেওয়া আছে যে এই আইনগুলাতে যে যে ডেফিনেশন ব্যবহার করছে ওগুলা যে ওইখান থেকে আমরা খুঁজবো। তাহলে যেই কোনো আইন, বাংলাদেশে যে কোনো আইন যেগুলো আপনি বাংলাতে পড়বেন, আগে এইটা একটু দেখার চেষ্টা করবেন যে ওই শব্দ দ্বারা ওই আইনে কি বুঝাইছে। আর একটা হচ্ছে যে এই আইনটা অন্য কোনো আইনকে বাতিল করে না। যেমন আমরা বলি যে তামাদি আইনের 28 ধারায় 12 বছরের মালিকানা চলে যায়। তো এইরকম ক্ষেত্রে এই যে আইন আছে, এই আইনের 3 ধারা বলতেছে যে এই আইনটা অন্য কোনো আইনের অন্য কোনো বিধানকে কি করে না, প্রভাবিত করে না। তবে যেই কাজটা করে সেই জিনিসটা হচ্ছে যে এইটা অন্য কোনো আইনের অতিরিক্ত হিসাবে থাকবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করে না, শুধু অন্য কোনো আইনের অতিরিক্ত হিসাবে থাকবে। তো এই জন্য আমরা যে বলি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের কারণে তামাদি আইনের যে ধারাটা বাতিল হয়েছে, তো কোনো আইনকে এটা বাতিল কিন্তু করে নাই, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আর আইনের মধ্যে আমরা যখনই পড়বো আইনটা অনেক বড় হবে, কিন্তু ভিতরে যখন আমরা যাব ওই ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের কাজের না। যেমন ধরেন যে এই আইনটা বা যে কোনো আইনের শেষের দিকে যখন আমরা যাব, বাংলা আইনগুলা হইলে নিচের দিকে একটা জিনিস লেখা থাকবে যে এই আইনটার একটা অথেন্টিক ইংরেজি করা হবে। এখানে দেখবেন যে প্রতিটার ক্ষেত্রে কি লেখা আছে, ইংরেজিতে অনুদিত অনুদিত পাঠ প্রকাশ। মানে 1984 সালের পরে প্রতিটা আইন বাংলাতে হয়, তবে প্রতিটা আইনের আবার তারা একটা মানসম্মত ইংরেজি তৈরি করে। কারণ বাংলাদেশের ধরেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাংলা চলে না, ইংরেজিতেই সবকিছু। তো ওই জন্য তারা বলতেছে যে একটা ইংরেজি অনুবাদও হবে।
আবার ধরেন যে আইনটা তো সংক্ষেপে আমরা বললাম, তো আইনটা সরকার অথবা এসিল্যান্ড জেলা প্রশাসক কিভাবে কত দিনের মধ্যে কাজ করবে এই নিয়ে ম্যাক্সিমাম আইনেরই কি থাকে, একটা বিধিমালা থাকে। তো ওইটা আইনের বিপরীতে যায় না, আইনে যে কথাগুলো বলা আছে তার সাথে সামঞ্জস্য রেখে কিভাবে কাজ করতে হবে এরকম একটা বিধিমালা তৈরি করে। এটা ছাড়া যদি কোনো প্রকার কনফিউশন হয়, সরকার আমরা যে বলি গেজেট জারি করছে, পরিপত্র জারি করছে, এরকম পরিপত্র জারি করে কোনো প্রকার যদি কনফিউশন থাকে সেটাকে দূর করতে পারবে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের যে কোনো জিনিসের বেসিক জিনিস, এটা প্রতিটা আইনের মধ্যে আপনি পাবেন, যে ইংরেজি অনুবাদ, বিধি প্রণয়ন, অস্পষ্টতা দূরীকরণ। তো এখন আসি আমরা এই আইনের বা যে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মধ্যে আসলে মূল কি জিনিসটা আছে। তাহলে এই আইনের মূল জিনিস হচ্ছে আমাদের 3 নম্বর ধারাটা, যে এই আইনটা অন্য কোনো আইনকে বাতিল করে না, সহজ কথা হচ্ছে এটা। 2 নম্বরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের ভূমি প্রতারণা কাকে বলে। তো এখানে বলতেছে যে ভূমি প্রতারণা বলতে আমরা যখন দলিল রেজিস্ট্রেশন করি সাব রেজিস্ট্রেশন অফিসে, যদি কোনো আপনি প্রতারণা করেন, আমরা যখন এসিল্যান্ড অফিসে নাম জারি করি, ওই নাম জারির সময় যখন আপনি কোনো প্রকার প্রতারণা করেন, সেটেলমেন্ট অফিসে যখন জরিপ কাজ সংগঠিত হয় তখন যদি প্রতারণা করেন, অথবা ভূমি বিষয়ক যেই কোনো প্রকার ব্যবস্থাপনা, যেমন যদি জমি অধিগ্রহণ হচ্ছে ওই জায়গায় আপনি প্রতারণা করেন, ওই সমস্ত কাজে যদি আপনি এই কাজগুলা করেন আমরা বলবো যে আপনি ভূমি প্রতারণা করলেন। তাহলে 1 নম্বরে কি, মিথ্যা মালিকানা দাবি করা, মানে যেইখানে আপনি জমিরই মালিক না সেখানে আপনি কি করতেছেন, নিজের মালিকানাটা আপনি দাবি করতেছেন। তো এইরকম মালিকানা দাবি করা যাবে না। তো আপনি যখন আইনটা বাংলায় পড়বেন এখানে আরো বিস্তারিত ডিটেইলে দেওয়া আছে, তো আমরা নোট করার জন্য সহজে নিয়ে এসেছি, তারপরে বিস্তারিতটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে যে বলতেছে যে দেখেন, ভূমি বিষয়ক প্রতারণা, অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা, যেটা আপনার জমি না, আপনি সেটা নিজের সম্পত্তি বলে কোথাও দাবি করতেছেন, সেটা এখন যেখানেই হোক। 2 নম্বর হচ্ছে তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ হোক বা আংশিক হোক কারো বরাবর আপনি কি করেন, যদি হস্তান্তর করেন। তথ্য গোপন করে কেমন হইতে পারে, যেমন ধরেন যে আপনার বোনের সম্পত্তি, এখন আপনি ওয়ারিশ সনদ বানাইছেন একার, আপনার বোন নাই, এইটা বলে আপনি জমি বিক্রি করে দিলেন, তার মানে যে কোনো একটা তথ্য গোপন করলেন। 3 নম্বরে বলতেছে যেটা স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত, আপনি 10 শতকের মালিক বিক্রি করে দিলেন 20 শতক, অথবা অন্যের মালিকানা থেকে আপনি সম্পত্তি যথাযথ ক্ষমতাপ্রাপ্ত না হয়ে, যেমন ধরেন যে পাওয়ার অফ অ্যাটর্নিতে কি দেওয়া যায়, ক্ষমতা দেওয়া যায়, তো আপনি যথাযথভাবে ক্ষমতা পান নাই তারপরে জমি বিক্রি করে দিচ্ছেন, তো এটাকে আইনের ভাষায় বলে যে ভূমি প্রতারণা। এরপরে আপনি যদি কি করেন, ভুয়া ব্যক্তি সেজে জমি বিক্রি করে দেন, আপনি আইডি কার্ড বানিয়ে দিলেন একটা ভুয়া করিম সাহেবের নামে, তার জমিটা বিক্রি করে দিলেন, তার মানে মিথ্যা পরিচয় দিয়ে আপনি কি করেন, যদি সম্পত্তি বিক্রি করে দেন অন্য কারো। এরপরে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে স্বাক্ষর, মানে আমরা নর্মালি একটা দলিলে 2 জন কিন্তু সাক্ষী থাকে, আপনি যদি জানেন যে একটা মিথ্যা দলিল তৈরি করা হচ্ছে, ওইখানে স্বাক্ষর করলে ওই সাক্ষীরাও অপরাধী, অথবা আপনি নিজে যদি সেটা সম্পাদন করেন তাহলে আপনিও অপরাধী হবেন এই ভূমি প্রতারণার। আরেকটা যেটা আনা হয়েছে যে কর্তৃপক্ষের নিকট, মানে ওই যে সাব রেজিস্ট্রার বলেন, এসিল্যান্ড বলেন, অন্য কোনো রাজস্ব কর্মকর্তার কাছে যদি মিথ্যা অসত্য তথ্য আপনি প্রদান করেন, তাহলে এই সমস্ত কিছু ভূমি প্রতারণা হিসাবে আমরা ধরবো। তো এই আইনটার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের এই কয়টাই। তো আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা এই সমস্যারই সম্মুখীন হই, যে আপনার জমি আরেকজন মালিকানা দাবি করে, আপনার তথ্য গোপন করে কেউ জমি বিক্রি করে দিচ্ছে, মালিক না হয়ে বিক্রি করছে, অতিরিক্ত বিক্রি করতেছে, নাম ঠিকানা চেঞ্জ করে বিক্রি করতেছে। তো এই অপরাধগুলা যদি হয়, নর্মালি যখন আমরা মামলা করি, মামলা করা হয় যেইখানে শাস্তি আছে। তো গত ক্লাসে সম্ভবত একজন বলতেছিলেন যে ভাই 4-2 ধারা তো নাই, ওই তো 4 সাবসেকশন 2 বলে, মানে আইনের মধ্যে একটা নিয়ম হচ্ছে যেই অংশে শাস্তি দেওয়া থাকে ওই অংশে মামলা হয়। তো এই জন্য এটা হচ্ছে 4-2 যে কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে অপরাধ ঘটলে তার জন্য অনধিক 7 বছরের কারাদণ্ড, মানে মামলায় যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত, তবে 1 বছর 2 বছর 3 বছরও হইতে পারে, এবং সাথে অর্থদণ্ড তার জন্য জারি করা হবে।
তাহলে আপনি ভূমি প্রতারণা করলে ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত জেল এবং সাথে জরিমানাও হবে। এখন পাশাপাশি আসি যে ভূমি জালিয়াতি তাহলে কি। নর্মালি ভূমি প্রতারণার ক্ষেত্রে কাগজ ব্যবহার করা হয় না, মনে রাখবেন জালিয়াতি মানে কোনো ডকুমেন্ট লাগবে। তো এই ক্ষেত্রে বলতেছে যে ওই একই রকম ভূমি হস্তান্তর, ভূমি জরিপ, ভূমি রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা, এগুলাতে যদি আপনি কি করেন, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করার জন্য একজন ব্যক্তির ক্ষতি করবেন, তার অনিষ্ট করবেন, কোনো আপনি দাবি করতেছেন, অথবা অধিকার আপনি সমর্থন করার জন্য কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার জন্য বা প্রতারণা করার জন্য যদি আপনি কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করেন। মূল কথাটা হচ্ছে যদি আপনি জাল দলিল তৈরি করেন, সহজ কথা হচ্ছে এটা, যদি আপনি জাল দলিল তৈরি করলেন, তো এটা তো আমরা সবাই বুঝি জাল দলিল কি, মানে যেই দলিলটা যার কাছ থেকে আসার কথা ছিল তার কাছ থেকে আসে নাই, অন্যজন করেছে। যেমন করিম সাহেবের নামে জমি দলিল হবে, রহিম সাহেব দলিলটা করে দিছে। তো এটা করার পিছনে উদ্দেশ্যটা কি, যাতে আপনি সম্পত্তিটার মালিক হইতে পারেন বা তাকে কোনো চুক্তিতে অংশগ্রহণ করাইতে পারেন, তার সাথে কোনো প্রতারণা করাইতে পারেন। আর আরেক প্রকারের লম্বা চওড়া কথাবার্তা বলে, এর মূল কথাটা যেটা হচ্ছে যে কোনো দলিলে 4 স্বাক্ষর থাকার কথা, যেমন ধরেন যে একটা দলিলে সাব রেজিস্ট্রারে স্বাক্ষর থাকবে। এখন ওইখানে ওই যে সাব রেজিস্ট্রেশন অফিসে যারা 2 নম্বর লোক থাকে তারা স্বাক্ষর করে দিল, যেমন সার্টিফাইড কপি উঠাবেন, সাব রেজিস্ট্রারে স্বাক্ষর থাকবে। এখন অফিস সহায়ক নিজেই দলিলটা লিখে সাব রেজিস্ট্রারের স্বাক্ষর সিল দিয়ে আপনাকে দিয়ে দিল। তো মূল কথাটা হচ্ছে যেই দলিলে যার স্বাক্ষর হওয়ার কথা, যার সিল থাকার কথা, যিনি সম্পাদন করার কথা, উনি না করে আপনি যদি করে দেন আর আপনি জানেন যে ওই দলিলটা উনি করে নাই, তাহলে আপনি এই যে এখানেও জাল দলিল করেছেন বলে আমরা ধরে নিব। এরপরে বলতেছে যে একটা দলিল কি করছে, ধরেন যে আপনি লিখলেন, লিখার পরে আপনি যদি ওই ব্যক্তির অনুমতি ছাড়া, যেমন 10 শতক জমি বলে সিগনেচার করাইছেন, আপনি করে দিলেন 100 শতক, একটা শূন্য লাগাই দিলেন। তো এই জন্য বলতেছে যে আইনগত কর্তৃত্ব ছাড়া অসাধু বা প্রতারণা করার জন্য কোনো অংশ কর্তন করা বা কোনোভাবে গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন যদি আপনি করেন, আমরা বলবো যে আপনি ভূমি জালিয়াতি করছেন। এরপরে বলতেছে যে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো দলিল প্রস্তুতকরণ। এরপরে যেটা বলতেছে যে অসাধু এবং প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে স্বাক্ষর, সিলমোহর সম্পাদন বা পরিবর্তনে বাধ্য করা। যেমন মাঝে মধ্যে পত্রিকায় পাবেন যে বোনদেরকে নিয়ে গেছে আইডি কার্ড করাবে বলে দলিলে স্বাক্ষর করে বসে আছে, বাবাকে নিয়ে গেছে চিকিৎসার কথা বলে দলিলে স্বাক্ষর করে বসে আছে। মানে কথাটা হচ্ছে আপনি প্রতারণা করার জন্য একজন ব্যক্তিকে কি করতেছেন, ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো কিছুতে আপনি স্বাক্ষর করাচ্ছেন। তো এটাও একই রকম শাস্তি, সর্বোচ্চ 7 বছর এবং সাথে অর্থদণ্ডটাও থাকবে। তো এই টোটাল আইনটার মধ্যে এই দুটাই জাস্ট একটু বোঝার জিনিস, ছোট ছোট করে। তো এই জন্য আপনি যদি মনে রাখতে চান তাহলে এই সংক্ষেপে কিওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন। যেমন ভূমি প্রতারণা হচ্ছে মিথ্যা মালিকানা দাবি, তথ্য গোপন করে জমি বিক্রি, মালিকানার অতিরিক্ত জমি বিক্রি, জাল পরিচয় জমি বিক্রি, মিথ্যা দলিলে স্বাক্ষর এবং কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দেওয়া। শাস্তি কি 7 বছর এবং সাথে অর্থদণ্ড। আর জালিয়াতি কি, জালিয়াতি কেসে মনে রাখবেন যে একটা কাগজের মধ্যে আপনি কোনো কাজ কিছু করতেছেন, তাহলে সেখানে আপনি মিথ্যা দলিল প্রস্তুত করলেন, সেখানে পরিবর্তন করলেন, জোরপূর্বক কাউকে স্বাক্ষর করাইলেন, কারো সিল দিয়ে দিলেন, তো এটা হবে জালিয়াতি। শাস্তিটা আমরা বললাম 7 বছর সাথে অর্থদণ্ড। এ দুটাই ছিল বেশি। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে এখন একটু বুঝার মতো। বাংলাদেশে আগে যেটা হইতো, আপনি যে কোনো জায়গায় একটা জাল দলিল দিলে সাব রেজিস্ট্রার বলেন, এসিলেন বলেন, এদের তেমন আইনগত ক্ষমতা ছিল না যে আপনারে দণ্ড করবে, আপনারে জেল খাটাবে, ওই দলিলটা বাতিল করার জন্য কিছু করবে, তাদের ওই ক্ষমতাটা ছিল না। তো 6 নম্বর ধারা দিয়ে বলতেছে যে এখানে প্রথমে বলতেছে যদি কোনো আদালতে কোনো মামলা হয় আর এটা প্রমাণিত হয় যে দলিলটা জাল বা খতিয়ানটা জাল, তাহলে আদালত কি করবেন, জেলা প্রশাসক বা সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রারকে কি করবেন, আদেশ দিবেন যে এইটা যাতে উপযুক্ত নথিতে রেকর্ড করা থাকে। তো তখন ওই জেলা প্রশাসক পাইলে উনি কি করবেন, এসিলেনকে পাঠাবেন, জেলা রেজিস্ট্রার পাইলে সাব রেজিস্ট্রারকে পাঠাবেন যে ওই দলিলের উপর লিখে রাখার জন্য যে এটা জাল দলিল, আর খতিয়ান হইলে ওই খতিয়ানের উপর লেখা থাকবে এটা জাল খতিয়ান এবং এটা কর্তন করবে। তো এইটা একটা নিয়ম তৈরি করা হয়েছে আদালতের জন্য।
আর 2 নম্বরে যেটা করা হয়েছে যে যখন আপনি এসিল্যান্ডের কাছে, সাব রেজিস্ট্রারের কাছে অথবা যে কোনো সেটেলমেন্ট অফিসার কাছে জাল দলিল দিবেন, তাদের যখন মনে হবে এটা জাল, তারা কি করবে? তো এই 6 ধারা 2য় অংশ বলতেছে যে তারা যদি সন্দেহ হয়, আপনাকে জিজ্ঞাসাবাদ করে সময় টময় দেওয়ার পরেও যদি দেখে যে না এটা একটা জাল দলিল, তারা আপনার বিরুদ্ধে কি করতে পারবে? মামলা করার জন্য এটা ফৌজদারি আদালতে পাঠায় দিবে, দলিলটা আটক করবে এবং আপনার যাবতীয় নাম ঠিকানা সহ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবে ফৌজদারি আদালতে, মানে আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। পূর্বে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। আর 6 নম্বরের শেষের দিকে একটা জিনিস যুক্ত করা হয়েছে, যেইটা যুক্ত করার কারণে বাংলাদেশে অসংখ্য দলিল রেজিস্ট্রেশন করাই বন্ধ হয়ে গেছে। ওইখানে যেটা বলছে যে আপনার নিজ নামে যদি খতিয়ান না থাকে, আপনি যদি ভূমি উন্নয়ন কর যদি না দেন, তাইলে একটা দলিল, কোনো প্রকার দলিলই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখানে যদি আমরা একদম ওই যে মূল বই থেকে যদি আইনটা পড়ি, অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। শেষের দিকে যদি দেখি যে আপনি কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, আপনি দানও করতে পারবেন না, হেবাও করতে পারবেন না, এবং অন্য কোনোভাবেও হস্তান্তর করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদনও করতে পারবেন না, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। মূল কথাটা হচ্ছে জমি কিনলে আপনার নিজ নামে খতিয়ান সৃষ্টি করতে হবে এবং খারিজ যে ভূমি উন্নয়ন করটা দিতে হবে। তবে এইখানে একটা শব্দ তারা যুক্ত করছিল যে শর্ত থাকে যে এই ধারার বিধানাবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন আইনের বিধানাবলীকে ক্ষুণ্ণ করবে না। তার মানে রেজিস্ট্রেশন আইনে যদি কিছু বলা থাকে সেটাকে ক্ষুণ্ণ করবে না। তো এইটা না পড়েই দেখবেন যে তখন বিভিন্ন জায়গায় সাব রেজিস্ট্রার বলেন, এসিলেন বলেন, ইনারা কিন্তু ওই যে আপনার বাবার নামে খতিয়ান থাকলেও যে আমরা বিক্রি করতে পারি সেটা বন্ধ করে দিচ্ছে। যদিও আমরা গত ক্লাসেও পড়েছি সম্ভবত রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা, ওইখানে কিন্তু বলা আছে যে প্রত্যেক সূত্রে মালিক হইলে আপনার পিতার নামে খতিয়ান থাকলে আপনি সম্পত্তি কি করতে পারেন? আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন, কোনো বাধা কিন্তু নাই। কিন্তু এই ধারার কারণে বিরোধ। তো সর্বশেষ সমাধান যেটা, সমাধানটা মূল কথাটা হচ্ছে আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন, মানে উত্তরাধিকার ছাড়া অন্য কোনো সূত্রে মালিক হন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিজ নামে খতিয়ান থাকতে হবে। আর যদি উত্তরাধিকারী সূত্রে কারো কাছে পান, তাদের নামে যদি খতিয়ান থাকে, তাইলে আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। এই জিনিসটাই বলা হয়েছে। কারণ আমাদের এই নতুন আইনটা, আমরা বারবারই বলছি, এই আইনটা কোনো আইনের কোনো বিধানকে খর্ব করে না, এটা একটা এডিশনাল সাপ্লিমেন্টারি, মানে ভিটামিন হিসাবে কাজ করে। কোনো আইনের বিধানকে এই আইনটা আমরা 3 ধারায় অলরেডি পড়ে আসছি, আর এরপরেও এইখানে আবার স্পষ্ট করে দিছে যে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এর পরবর্তীতে যেটা, তাহলে আমরা এই যে আমাদের প্রতারণা এবং জালিয়াতি রোধে আমরা 3টা কথা শিখলাম। একটা হচ্ছে যে আদালত কর্তৃক যদি কোনো দলিল বা খতিয়ান জাল প্রমাণিত হয়, সেটা সাব রেজিস্ট্রেশন অফিস এবং এসিল্যান্ড অফিসে তার নথি আসবে, তারা সেখানে এন্ট্রি করে রাখবে। আর আপনি যদি সাব রেজিস্ট্রার বলেন, এসিল্যান্ড বলেন, ভূমি ব্যবস্থার কোথাও জাল দলিল, ভুয়া দলিল এগুলো পেশ করেন, তারা যদি বুঝতে পারে, তারা সেটা আটক করবে এবং আপনার বিরুদ্ধে মামলার জন্য তারা বিচারিক আদালতে পাঠাবে, আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। আর স্পেশাল একটা কথা বলছে যে আপনি যদি উত্তরাধিকার ছাড়া অন্য কোনো সূত্রে মালিক হন, অবশ্যই অবশ্যই আপনার নামে খতিয়ান লাগবে, না হলে জমি আপনি কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। এখন আসি যেটা আমাদের হয় ধারার সাথে, অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড। সারা দেশে দেখবেন যে আপনার জমি আইসা আরেকজন দাবি করতেছে, আপনার হুমকি দিচ্ছে। তো এইগুলা রোধ করার জন্য ধারা 7 আনে বলতেছে যে এখানে কিছু কথা বলা হয়েছে, বৈধ দলিল, খতিয়ান অথবা খতিয়ান ছাড়া জমি দখলে রাখা যাবে না। এখন এই আমাদের সমস্যা, আমরা দলিল বলতে এতক্ষণে আমরা কি বুঝছি আপনাদেরকে পড়াইছি, দলিল মানে শুধু দলিল না, খতিয়ানও দলিল, খাজনার রসিদও দলিল, যা কিছু আছে সবই কিন্তু দলিল। তো ওই জন্য একটা বৈধ দলিল, আর তারপরে বলতেছে যে অথবা খতিয়ান ছাড়া জমি দখলে রাখা যাবে না। তো এইটা জাস্ট একটা কথা বলে। আর অপরপক্ষে আবার, তো এখন আপনি হয়তো কি করবেন যে একজনের হয়তো দলিল খতিয়ান নাই, আপনি তাকে যায় অযথা কি করবেন, উচ্ছেদ করবেন। তো এই জন্য আপনাকে আবার পরবর্তী ধারায় বারণ করে দিচ্ছে যে জোরপূর্বক উচ্ছেদ করা অপরাধ, কাউকে আপনি জোরপূর্বক উচ্ছেদ করতে পারবেন না, আদালতে মামলা করবেন। আপনার যদি মনে হয় আপনি ওই জমির মালিক, আপনি আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার করবেন।
তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম। 7 ধারায় হচ্ছে আপনার কাছে অবশ্যই কোনো একটা বৈধ দলিল থাকবে। আর দলিল বলতে আপনার খাজনার রসিদ, ডিসিআর, আপনার নকশা, অনুমতিপত্র, বরাদ্দপত্র, অনেক কিছুকে কিন্তু বোঝায়। তো এই রকম অবশ্যই আপনার কাছে কোনো দলিল থাকবে। আর অপরপক্ষে আরেকজনকে বলতেছে যে আপনি জোরপূর্বক কাউকে উচ্ছেদ করতে পারবেন না। জোরপূর্বক যদি উচ্ছেদ করেন তাইলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড কিন্তু আপনার হইতে পারে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের 8 নাম্বার, অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল উদ্ধার। এখন ধরেন যে হুমকি না, আপনারে উচ্ছেদই করে দিল, আপনারে জমি থেকে উচ্ছেদ করে তারা দখল করে নিছে। তো পূর্বে আমাদের একটা নিয়ম ছিল, আমরা ফৌজদারি আদালতে মামলা করতাম 145 ধারায়। তো এখন যেহেতু বিশেষ আইনে আসছে, তো এখন আমরা মামলাগুলা 45 ধারায় না করে এই বিশেষ আইনে মামলাগুলা দায়ের করব। তাহলে অবৈধ দখলচ্যুত ব্যক্তির দখল উদ্ধারের জন্য মামলা আমরা কোথায় দায়ের করব? আমরা ডিসি অফিসে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার কাছে নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে আপনি নিজেও মামলা দায়ের করতে পারেন অথবা আইনজীবীর মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট একটা টাইম ফ্রেম দিছে যে মামলাটা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এরকম একটা টাইম ফ্রেম দেওয়া আছে। তবে বলতেছে যদি এইরকম বিষয় নিয়ে ধরেন যে কোনো জমি অলরেডি বিরোধ দেওয়ানি আদালতে যদি কোনো মামলা চলমান থাকে, অলরেডি আপনারা দেওয়ানি আদালতে মালিকানা নিয়ে মামলা করছেন, তাহলে কি হবে না, এই আইনের অধীনে মামলা চলবে না। যদি কোনো বিরোধীয় সম্পত্তি নিয়ে অলরেডি দেওয়ানি আদালতে কোনো মামলা চলে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, আর এই ধারার অধীনে মামলা চলবে না, সেটা দেওয়ানি আদালত ঠিক করবে কি করা যাবে। এরপরে আসি 9 নাম্বার ধারা, যেটা আমাদের কাজের, সেটা হচ্ছে যে আপনি একজনকে টাকা পয়সা দিয়েছেন, উনি দলিলও রেজিস্ট্রেশন করে দিয়েছে আপনারা, কিন্তু এখন উনি উপযুক্ত কারণ নাই, তারপরে দখল দিচ্ছে না। দলিল করে দিছে, এখন দখল দিচ্ছে না, এটাও একটা অপরাধ। এটার জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড হইতে পারে। তবে এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হচ্ছে আপনি শুধু বায়না করছেন, উনি দলিল করে দিচ্ছে না, এই আইনের অধীনে যাইতে পারবেন না। বায়না দলিলে যদি আপনাকে সম্পত্তি না দেয়, আপনি পৃথক দেওয়ানি মামলা করবেন চুক্তি প্রবলের। এই ধারা শুধু তখনই ব্যবহার হবে যখন একটা সেল ডিড হইছে বা একটা দলিল রেজিস্ট্রেশন হইছে আর উনি দখল দিচ্ছে না, তখনই প্রযোজ্য। তার মানে দলিল রেজিস্ট্রেশন হবে, তারপরে যখন উনি টাকা পয়সা সব দিয়ে দিলেন, এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই উনি আমাকে হেবা দলিল করে দিছে, এখন দখল দেয় না, তো এ ধারার অধীনে যাইতে পারবেন না। কারণ এখানে বলাই আছে যে আপনি ক্রয়কৃত টাকা সমস্ত কিছু দেওয়ার পরে উনি উপযুক্ত কারণ ছাড়া দখল না দিলে। তার মানে এই ধারাটা শুধু হচ্ছে কি আমাদের যে ক্ষেত্রে আপনি টাকা পয়সা দিয়ে ক্রয় করেছেন ওইটার জন্য। এরপরে 10 নম্বর ধারাতে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন। কেউ যদি আপনার এই যে সীমানা ওয়াল ভেঙে দেয়, আপনার ফসলের ক্ষতি করে, আশেপাশে দেখবেন যে আমাদের লাউ গাছ কেটে দিছে, কলা গাছ কেটে দেয় বিঘার পর বিঘা, মাঝে মাঝে নিউজে পাবেন। তো এগুলোর জন্য এই 10 নম্বর ধারার অধীনে কি করা যাবে, ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যাবে। ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত কারাদণ্ড সাথে অর্থদণ্ড হইতে পারে। এখন আসি সরকারি জমি, এগুলো আমাদের কোনো কাজ না, তবে জাস্ট আমরা একটু জেনে রাখি। সেটা হচ্ছে যে সরকারি যে জমিগুলো আছে, যেগুলাকে আমরা 1 নাম্বার খতিয়ানের খাস জমি হিসাবে জানি, ওই জমিগুলা কেউ যদি কি করে অবৈধভাবে দখল করে, সেখানে ঘর নির্মাণ করে, তাহলে এটা একটা অপরাধ। তো এটার জন্য 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড হইতে পারে। আর সরকারি জমি যদি আপনি কি করেন, অবৈধভাবে ভরাট করেন, খাল ছিল সেটাকে আপনি ভরাট করছেন, ভরাট ছিল সেটাকে আপনি খাল করে ফেলছেন, জমি ছিল এক শ্রেণীর, আপনি শ্রেণী পরিবর্তন করছেন, এটাও একটা অপরাধ। তো এইটার জন্য 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড হতে পারে। পাশাপাশি এখানে পরিবেশের ক্ষতি হইলে আপনার উপর আরো পৃথক মামলা চলবে। যেমন ধরেন যে আপনি বন ছিল, বন কেটে কি করছেন, সেখানে কৃষি জমি বানায় ফেলছেন, সরকারি জমি, তো ওইটাও একটা অপরাধ হিসাবে পরিগণিত হবে। এরপরে চলে আসি সারা বাংলাদেশে ইট ভাটাগুলো আছে, দেখবেন যে ইট ভাটা মাটির জন্য মানুষ কি করে, জমির মাটি বিক্রি করে দেয়। আপনার অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আপনি মোটামুটি 2 ফিট 3 ফিট করে প্রতি বিঘা মাটি অনেক টাকা, প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করা যায়। তো মানুষ ওই যে যেখানে আবাদযোগ্য জমির যদি উপরের স্তর আপনি কর্তন করেন, এটা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া করলে এটা অপরাধ। আপনার নিজের প্রয়োজন ছোটখাটো আপনি বাড়ি করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিশাল পর্যায়ে আপনি এই যে ইট ভাটার জন্য মাটিগুলো উপরের বিক্রি করে দিচ্ছেন, এটা একটা অপরাধ। সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড।
এরপরে যে জিনিসটা বলতেছে যে এই যে সরকারি জমিগুলো আপনি কি করলেন, শ্রেণী পরিবর্তন করলেন, নানা প্রকার কিছু করলেন, তো এগুলা মামলা কে করবে? মামলা তো আর কেউ করবে না, সরকারি জমি ওই জেলা প্রশাসকই ব্যবস্থা নিবে। তাহলে জেলা প্রশাসক কি করতে পারে, আপনি যে ওই অবৈধ দখল করছেন, ভরাট করছেন, আপনাকে আদেশ দিতে পারে আপনি ওইটাকে আবার খাল করেন। অথবা যদি কোনো খালকে ভরাট করেন, বলবো যে আবার আগের মতো খাল করেন, মানে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার অনুমতি উনি আদেশ আপনাকে দিবেন। মানে যে ক্ষতি করছেন ক্ষতিপূরণে আপনাকে ব্যবস্থা করতে হবে। 15 নম্বরে যে জিনিসটা বলে যে অলরেডি আপনাকে যে একটা আদেশ দেওয়া হয়েছে, যেমন ধরেন যে আপনারা আদালত আদেশ দিছে দখল দিয়ে দেন, যে এই ডিসি সাহেব আদেশ দিছে ভরাট করেন, আপনি এইগুলা মানতেছেন না, তো এই না মানাটাও আরেকটা অপরাধ। এটার জন্য 2 বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ড। আপনি যদি এই উপরের অপরাধগুলা করতে কাউকে আপনি সহযোগিতা করেন, কাউকে প্ররোচনা করেন, কাউকে উৎসাহিত করেন, ওইটাও একটা অপরাধ। মানে অপরাধী যে মূল অপরাধী তাকে যদি আপনি কোনোভাবে সহায়তা করেন অপরাধটা করতে, তাকে যদি উৎসাহ যোগান, ওইটাও একটা অপরাধ। আর একই অপরাধ যদি আপনি বারবার করেন, এই আইনের অধীনে এই একই অপরাধ যদি আপনি বারবার করেন, তাহলে পূর্বের যেই অপরাধে দণ্ডিত হয়েছেন তার দ্বিগুণ শাস্তি। আর কোম্পানি যদি অপরাধ করে, তাহলে কোম্পানির যিনি মালিক থাকবেন অথবা যিনি পরিচালক থাকবেন উনি ব্যক্তিগতভাবে দায় থাকবেন। তবে উনি যদি ব্যক্তিগতভাবে কি করতে পারেন, নিজে কোনো তথ্য প্রমাণ দিতে পারেন যে উনি আসলে আইনগতভাবে জানতেন না, তাহলে মাপ পাবেন, না হলে কোম্পানির মালিক এবং পরিচালক দায়ী থাকবে। আর এটার মধ্যে ওই জিনিসগুলা বলে দিছে যে এই আইনের সব অপরাধ কগনিজেবল, মানে চাইলে আপনি কি করতে পারবেন, ওই যে 4 এবং 5 আমলযোগ্য, পুলিশ থানায় করতে পারবেন, পুলিশ তদন্ত করতে পারবে, আসামিকে গ্রেফতার করতে পারবে। আর এই যে 4 এবং 5 ধারা, মানে ওই যে ভূমি প্রতারণা আর ভূমি জালিয়াতি, এই মামলা গ্রেফতার হইলে জামিন পাওয়া খুবই কঠিন, মানে জামিন অযোগ্য। আর বাকি অন্যান্য বিষয় আপনি চাইলে কি করতে পারেন, এগুলো জামিনযোগ্য এবং আপোষ করে নিতে পারেন। আপনি চাইলে যার সাথে প্রতারণাটা ঘটছে তার সাথে আপনি আপোষটা করতে পারেন। আর মামলার বিচার হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিনের মধ্যে, যদি মামলাটা কি করতে হবে, শেষ করতে হবে। আর এখন এই আইনের অধীনে যে আপনি মামলা করলেন, এখানে তো শাস্তির ব্যবস্থা, কিন্তু আপনার ক্ষতিপূরণও দিতে পারবে। যে অর্থদণ্ডটা দিবে সেখান থেকে ধরেন যে আপনার সীমানা ধ্বংস করছে, এখন ওই সীমানা পাঁচিরটা বানাইতে তো টাকা লাগবে, তো এইটার জন্য কি করতে পারে, যে ওই আসামিকে যে জরিমানা করবে সেখান থেকে আপনাকে ক্ষতিপূরণেরও আদেশ দিতে পারে। আর যারা সাক্ষী থাকবেন এদের যদি সুরক্ষার প্রয়োজন পড়ে সুরক্ষা দেওয়া হবে। আর যেটা বললাম, সরকার যদি গেজেট করে কিছু কিছু মামলা, এই প্রতারণা এবং জালিয়াতি এগুলা ছাড়া বাকি মামলা মোবাইল কোর্টের মাধ্যমেও পরিচালিত হইতে পারে। আর ভূমির ডাটাবেস থাকবে, ডিজিটাল ডাটাবেস, যেটা এখনো চলতেছে। এটা ছাড়া এই আইনের অধীনে বিচার করতে গিয়ে কি করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যাইতে পারে। তো এইটাই ছিল আমাদের, যদি আমরা বলি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মূল জিনিস। এটার মধ্যে অতটা আর জটিল কিছু নাই, তবে এই আইনের অধীনে একটা বিধিমালা আছে। তা আমরা বললাম বিধিমালাটা কি, বিধিমালাটা হচ্ছে আইনের সাথে সামঞ্জস্য রেখে আর একটু বিস্তারিত, যে কোন মামলাটা কিভাবে হবে ওই রকম জিনিসগুলো আলোচনা করে। ওইখানে তেমন কিছুই নাই, বিভিন্ন শুধু ফরম্যাট দেওয়া আছে।